আইএসএল ম্যাচ উইক 13 গতকাল শেষ হয়েছে এবং গতকাল শেষ হওয়ার পরে যদি আমরা পয়েন্টস টেবিলটা দেখি তাহলে আমরা দেখব ম্যাক্সিমাম টিম কিন্তু 12টা করে ম্যাচ খেলে ফেলেছে। আর কিছু কিছু টিম যেমন 13টা ম্যাচ খেলেছে, তেমনি কিছু টিম 11টা ম্যাচও খেলেছে। এই বছর আইএসএল কিন্তু 13 টিমের টুর্নামেন্ট এবং সেক্ষেত্রে প্রত্যেকটা টিম 24টা ম্যাচ খেলার পরে শিল্ড উইনার বা টপ 6 এর কে কন্টেন্টটা সেটা ডিসাইড হবে। গতবার মোহনবাগান যখন চ্যাম্পিয়ন হয়েছিল আইএসএল শিল্ড, তখন তারা 22 ম্যাচে 48 পয়েন্ট পেয়ে কিন্তু শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবছর সেই ম্যাচটা কিন্তু 24 হয়ে দাঁড়িয়েছে। অন্য একটা টিম যদি 52 স্কোর করে আউট অফ 24 ম্যাচেস, তাহলে কিন্তু তারা লিগ শিল্ড জেতার জন্য কিন্তু প্রবল দাবিদার হয়ে যাবে। তাহলে টপ 6 এর জন্য পয়েন্টটা অ্যারাউন্ড 36 হতে চলেছে। 36 পয়েন্ট যদি কোনো টিম পায় তাহলে কিন্তু শিওরভাবে বলা যায় যে সে টপ 6 এর জন্য কোয়ালিফাই করবে। হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান স্পোর্টিং ছাড়া কিন্তু সমস্ত টিম ইনক্লুডিং ইস্ট বেঙ্গল টপ 6 কোয়ালিফাই করার জন্য কিন্তু এলিজিবল। গ্রুপ লিগের আপাতত টপার মোহনবাগান 12 ম্যাচে 26 পয়েন্ট পেয়েছে এবং আগামী 12টা ম্যাচের মধ্যে কিন্তু তাদের আরও 26টা পয়েন্ট মিনিমাম পেতে হবে যদি তারা শিল্ডে সেকেন্ড টাইমের জন্য নিজেদের দাবিদার হিসেবে তুলে ধরতে চায়। এবং সেক্ষেত্রে আগামী যে 12টা ম্যাচ, তার মধ্যে যদি মোহামেডান এবং ইস্ট বেঙ্গলের সাথে ডার্বিটাকে যদি আমরা হোম ম্যাচ বা হোম গ্রাউন্ডে খেলা ধরে নিই, তাহলে সেক্ষেত্রে বাকি 10টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ কিন্তু তাদের খালি অ্যাওয়ে থাকছে এবং বাকি 6টা ম্যাচ হোম গ্রাউন্ডে খেলার একটা অ্যাডভান্টেজ মোহনবাগানের থাকবে এবং সেটা কিন্তু তারা ভালোভাবেই কাজে লাগাতে চাইবে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে। আগামী দুটো ম্যাচ থেকেও মোহনবাগানকে পুরো 6 পয়েন্ট তুলে নিতে হবে। মোহনবাগান এবং পাঞ্জাব এফসি ম্যাচটা নিয়ে যদি আলোচনা করতে হয়, প্রথম যে কথাটা বলা সেটা হচ্ছে যে ইনজুরি আপডেট। 3টে কি প্লেয়ারকে ছাড়া মোহনবাগান পাঞ্জাব এফসি ম্যাচ খেলতে নামছে। তাদের মধ্যে প্রথম হলো দিমি পেট্রাটস। এফসি গোয়ার এগেনস্টে ম্যাচে পেনাল্টি নেওয়ার পরে কিন্তু চোটের কবলে আসে এবং তাকে মোটামুটি 10 থেকে 12 দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। দ্বিতীয় যে স্টিওয়ার্ট, তাকে গত 3-4টে ম্যাচে পাওয়া যায়নি এবং এই ম্যাচেও সে থাকছেন, এটা কোচ কনফার্ম করেছেন। এবং তার মধ্যে নতুন এডিশন হচ্ছেন কিন্তু আশিক কুরুনিয়ান, যার পুরনো চোটের জায়গাতে কিন্তু আবার একটা হালকা পেনের জন্য কোচ তাকে খেলানোর কোনো রকম রিস্ক নিচ্ছেন না। তো এই 3জন বাদ দিয়ে মোহনবাগান টিমের কিন্তু বাকিরা সবাই যাচ্ছে। পাঞ্জাব এফসি টিমের কিন্তু মোটামুটি তাদের ডিফেন্সের যে নোভোসিলেজ বলে প্লেয়ারটি, সে ইস্টবেঙ্গল ম্যাচে যে চোটটা পায় মোটামুটি রিবসের কাছে, সেই চোটের জন্য কিন্তু এই ম্যাচে থাকছে না। এবং মার্জমাটের যে মির্জালাক বলে যে প্লেয়ারটি থাকে মিডফিল্ডার, সেও কিন্তু কিছুটা ডাউটফুল। সেক্ষেত্রে পুলগা ভিডাল, সুলিচিচ এবং বুলকা ম্যাচেন, এই 3জন বিদেশিকে নিয়ে পাঞ্জাব এফসি তাদের স্টার্টিং 11 গঠন করবে। তো মোহনবাগানের যে ডিফেন্সে কোনো চিন্তা আপাতত নেই, তবে হ্যাঁ দুটো কার্ড সমস্যা মোহনবাগানের আছে। ম্যাকলরেন এবং আপুইয়া দুজনে কিন্তু 3টে হলুদ কার্ড অলরেডি দেখেছে এবং সেক্ষেত্রে চতুর্থ হলুদ কার্ড দেখলে কিন্তু তারা এক ম্যাচের জন্য সাসপেনশন হয়ে যাবে। এবং যেহেতু সামনে ডার্বি, অতএব হায়দ্রাবাদ এফসি ম্যাচে যদি এই দুজন প্লেয়ারের মধ্যে কেউ 4th ইয়েলোটা দেখে, সেক্ষেত্রে তাকে ডার্বিতে কিন্তু মাঠের বাইরে থাকতে হবে। এটা আরেকটা বড় ইনজুরির সাথে কনসার্ন মোহনবাগান টিমের পক্ষে। যদি মোহনবাগান টিমের স্টার্টিং 11 নিয়ে কথা বলতে হয়, তাহলে স্টার্টিং 11-এর মধ্যে বিশাল কায়েত গোলে থাকবে, এটা যেমন শিওর। সেমনি ডিফেন্সের 4জনের কথা আমি আগেও বলেছি। সুভাশিস বোস লেফট ব্যাক, রাইট ব্যাকে আশিস রায় এবং সেন্টার ব্যাক হিসেবে টম অ্যালরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ থাকবে, এই 4জন। তার সাথে মাঝমাঠে 4জনের মধ্যে ডান দিকে মনবীর সিং এবং বাম দিকে লিস্টন কোলাসো এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপাকে আমরা দেখতে পাই। এর সাথে সাহালকেও অনেকে বলছে যে সাহালকে হয়তো ইনক্লুড করা হবে। তো সাহাল এবং থাপার মধ্যে একটা অপশনাল ব্যাপার থাকতে পারে। আদারওয়াইজ যদি মোহনবাগান 3 ফরেনারে যায়, তাহলে সেক্ষেত্রে আপফ্রন্টে বা স্ট্রাইকার হিসেবে ম্যাকলরেন বা কামিন্স যাকেও একজন ফার্স্ট 11-এ স্টার্ট পাবে এবং তার সাথে সাহালকে অ্যাজ এ নাম্বার 10 জুড়ে দেওয়া যেতে পারে, যেহেতু সাহারের ন্যাচারাল পজিশনটা হলো নাম্বার 10। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানিও। বিশেষ করে আইএসএল এর যে পয়েন্ট কাট অফ, যেটা শিল্ড ডিসাইডার বা টপ 6, সেইটা তোমাদের কেমন লাগলো, তোমরা এর সাথে একমত কি একমত না সেটা ফিডব্যাকের মাধ্যমে জানিও। চ্যানেল কেমন লাগছে, চ্যানেলের ভিডিও কেমন লাগছে, কোনো রকম ফিডব্যাক সাজেশনস থাকলে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা এবং গুড নাইট।